সাধনা তার দুই মেয়ে রত্না এবং প্রিয়ার সঙ্গে বাস করে। দুই মেয়েকে ভালো করে পড়াশোনা শেখানোর জন্য তাদের মা একটি আমের ফ্যাক্টরিতে কাজ করে। আর সেই ফ্যাক্টরিতে গাছ থেকে কাঁচা আম পেড়ে সেই আমগুলোকে কার্বাইড দিয়ে পাকানো হয়। গরমকালে যেহেতু আমের মরশুম, তাই সাধনার ভালোই রোজগার হয়। কিন্তু দিনে দিনে সেই আমের কোম্পানি লোকসানের সম্মুখীন হতে শুরু করে। আর কিছুদিনের মধ্যেই সেই আমের কোম্পানিতে তালা পড়ে গেলে সাধনার কাজ চলে যায়। ফলে সে ভীষণ পরিমাণে দুশ্চিন্তায় পড়ে যে কিভাবে নিজের সংসার চালাবে। সাধনা আমের কোম্পানি থেকে বাড়ি ফিরছে সেই সময়, মা, তোমাকে আমের ফ্যাক্টরি থেকে পাকা আম নিয়ে আসতে বলেছিলাম, তোমার মনে আছে? তুমি তাড়াতাড়ি আমাকে আম দিয়ে ভালো করে ম্যাঙ্গো কুলফি বানিয়ে দাও তো, কারণ আমার ম্যাঙ্গো কুলফি খেতে খুব ইচ্ছে করছে। আমি তোকে আর কোনোদিনও ম্যাঙ্গো কুলফি বানিয়ে দিতে পারবো না রে, কারণ আমার ফ্যাক্টরির কাজটা চলে গেছে আর সেই আমের ফ্যাক্টরিতে তালা পড়েছে। এখন আমি বুঝতে পারছি না আমি কিভাবে সংসার চালাবো। সে কি মা, এই গরমের মধ্যে তোমার আমের ফ্যাক্টরি কিভাবে বন্ধ হয়ে গেল? আমের ফ্যাক্টরি তো কোনোদিনও বন্ধ হওয়ার কথা নয়, এবার কি হবে মা? আমার তো খুব ভয় করছে। আরে, আমাদের কোম্পানির মালিক একটা বড় কোম্পানির সঙ্গে তহবিল করেছিল, সেই কোম্পানির মালিক আমাদের কোম্পানি বন্ধ করিয়ে দিয়েছে। সেই জন্যই এখন আমাদেরকে মনে হয় পথে বসতে হবে। নিজের মাকে এভাবে কান্নাকাটি করতে দেখে রত্নার ভীষণ খারাপ লাগে। তাই সে তার মায়ের মন হালকা করার জন্য বাড়িতে থাকা আম দিয়েই তার মাকে ম্যাঙ্গো কুলফি বানিয়ে দিতে বলে। সাধনা ও তার দুই মেয়ের কথা শুনে ভালো করে বরফ মিশিয়ে আমের কুলফি তৈরি করে। আর তারা তিনজনে মিলে একসঙ্গে আমের কুলফি খেতে বসে। আচ্ছা মা, তোমাকে একটা বুদ্ধি দেব। তোমার হাতে তৈরি করা আমের কুলফির স্বাদ কিন্তু অতুলনীয়। তুমি কিন্তু এরকম আমের কুলফি বানিয়ে বিক্রি করতেই পারো, তাহলে আমাদের সংসারে কোনো দুঃখ কষ্ট থাকবে না। হ্যাঁ বোন, একদম ঠিকই বলেছে মা। আর আমাদের বাগানে তো 2-3টে পাকা আমের গাছ আছে, সেই গাছে যে কটা আম হয় সেই আম দিয়ে তুমি আমের কুলফি বানাতে পারো। আর প্রত্যেকদিন সকালবেলা উঠে আমি আর বোন তোমাকে আম পেড়ে দেবো। হ্যাঁ, বুদ্ধিটা মোটেই খারাপ দিসনি। তাহলে কালকে সকালবেলা থেকে আমি আমাদের বাড়ির পাশে ফুটপাতে আমের কুলফি নিয়ে বসবো। আর এই গরমের মধ্যে অনেকেই আমার হাতের আমের কুলফি খেতে আসবে মনে হচ্ছে। সাধনা তার দুই মেয়ের বুদ্ধিতে ভীষণ পরিমাণে খুশি হয়। পরের দিন সকালবেলা থেকেই তার দুই মেয়ে তাড়াতাড়ি বাগানের 2-3টে গাছ থেকে পাকা পাকা আম পেড়ে নিয়ে আসে। আর সাধনা তাদের পরিচিত দুধওয়ালা কমলের কাছ থেকে বেশি বেশি করে দুধ কিনে নেয় আর ভালো করে আমের কুলফি বানায়। সেই আমের কুলফি নিয়ে সাধনা রাস্তার ধারে বিক্রি করতে বসে পড়ে। আমের কুলফি নিয়ে নাও, আমের কুলফি, গরমে ঠান্ডা ঠান্ডা আমের কুলফি, 10 টাকায় 2টো আমের কুলফি। সাধনা লোকজনকে ডেকে ডেকে আমের কুলফি বিক্রি করতে থাকে। সেই সময় রাস্তার ধারে পরিমল এবং তার ছেলে পল্টু দোকান থেকে দামি আইসক্রিম কিনছিল। আর তখনই হঠাৎ করে তারা সাধনাকে আমের কুলফি বিক্রি করতে দেখে। বাবা, আমি আবার কুলফি খাবো। বাবা, আমার একদমই আইসক্রিম খেতে ভালো লাগছে না, আমি ওই আমের কুলফি খাবো। দেখো বাবা, ওই কাকিমাটা কি সুন্দর আমের কুলফি বিক্রি করছে। এই চুপ কর, ওইরকম রাস্তার ধারে দাঁড়িয়ে আমের কুলফি খেতে নেই। কি নাকি দুধ দিয়ে আমের ওই কুলফি তৈরি করেছে, তার তো কোনো ঠিক নেই। ওটা পচা আমের কুলফি, তাই এরকম কম দামি আমের কুলফি খেতে নেই, বুঝেছিস? এই বলে পরিমল তার ছেলেকে দামি আইসক্রিম কিনে দেয় আর তারা সেখান থেকে চলে যায়। এই দেখে সাধনার মন ভীষণ পরিমাণে খারাপ করে, কারণ গরমের মধ্যে বেলা 12টা বাজে কিন্তু এখনো পর্যন্ত তার একটাও আমের কুলফি বিক্রি হয় না। ঠিক এমন সময় একটা বৃদ্ধ এবং বৃদ্ধা খুবই কষ্ট করে গরমের মধ্যে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিল। এমন সময় ওই দেখো, ওই মহিলাটা কি সুন্দর রাস্তার ধারে বসে গরমের মধ্যে আমের কুলফি বিক্রি করছে। আমার ঠান্ডা ঠান্ডা আমের কুলফি দেখে খুবই লোভ হচ্ছে। 10 টাকায় 2টো আমের কুলফি, আমাকে খাওয়াবে? তোমার না হাই সুগার, তুমি এখন আমের কুলফি খাবে? না না, তোমাকে আমের কুলফি খেতে এখন হবে না। এখন বাড়ি চলো, বাড়ি গিয়ে আমি তোমাকে চিনি ছাড়া শরবত করে দেব। আমি কিছুতেই বাড়ি গিয়ে চিনি ছাড়া শরবত খাবো না। সেই হসপিটাল থেকে গরমের মধ্যে হাঁটতে হাঁটতে আসছি, আর আমাদের গাড়িটাও তো খারাপ হয়ে গেছে। আমি এখন আমের কুলফি খাবো, না হলে আমি এখান থেকে যাব না। এমন কথা শুনে, বৃদ্ধার এমন কথা শুনে তার স্বামী জিতেন বাবু ভীষণ সমস্যায় পড়ে। তাই সে তার বৃদ্ধা বউকে নিয়ে সাধনার কাছে আমের কুলফি কিনতে চলে যায়। তোমার আমের কুলফি বিক্রি করা দেখে আমার কিন্তু ভীষণ লোভ হচ্ছে। আমাকে 2টো আমের কুলফি দাও তো। আমি জানি এই কুলফির মধ্যে অনেক চিনি মেশানো আছে, আমার সুগার বেড়ে যাবে, কিন্তু তবুও এই গরমের মধ্যে আমের কুলফি খেলে আমার মনটা একটু শান্তি পাবে। না না দিদি, আমি আমের কুলফিতে বেশি চিনি দিইনি, আমি তো গুড় দিয়ে আমের কুলফি তৈরি করি, তাই আপনার একটুও সুগার বাড়বে না। আপনি নিশ্চিন্তে আমার হাতে তৈরি আমের কুলফি খেতে পারেন।
এই বলে সাধনা তাদেরকে দুটো দুটো করে 4টে আমের কুলফি দিয়ে দেয়। সাধনার হাতে তৈরি করা আমের কুলফি এতই সুস্বাদু ছিল যে তাদের আমের কুলফি খেয়ে ভীষণ পরিমাণে ভালো লেগে যায়। সত্যি তোমার হাতের আমের কুলফি খেয়ে আমার একেবারে ছোটবেলার মায়ের হাতের কুলফির কথা মনে পড়ে গেল। তোমার এই আমের কুলফি খুব ভালো হয়েছে, আমাদের আরো দুটো করে আমের কুলফি দাও। সাধনা জিতেন বাবুর কথা শুনে খুবই খুশি হয় আর সে তাদেরকে বেশি বেশি করে আমের কুলফি খাওয়ায়। সাধনাকে দেখে যেহেতু ভদ্র পরিবারের বলে মনে হয়, তাই জিতেন বাবু এবং তার বৃদ্ধা স্ত্রী সাধনাকে নিজের জীবনের কাহিনী জিজ্ঞাসা করলে সাধনা তাদেরকে তার দুঃখের জীবন কাহিনী শোনায়। তুমি একেবারে চিন্তা করো না সাধনা, তুমি তোমার 2 মেয়েকে ভালো করে পড়াশোনা শেখানোর জন্য এত ভালো কাজ করছো, তাই তোমার যখনই কোনো সমস্যা হবে তুমি আমার কাছে চলে আসবে, আমি তোমাকে নিশ্চয়ই সাহায্য করব। আর এখন তুমি আমাকে সব আমের কুলফি দিয়ে দাও, আমি বাড়িতে নিয়ে গিয়ে ফ্রিজে জমিয়ে রাখবো। জিতেন বাবুর এই কথা শুনে সাধনা খুবই খুশি হয় আর সেই মুহূর্তে জিতেন বাবু এবং তার স্ত্রী সাধনার কাছ থেকে সমস্ত আমের কুলফি কিনে নেয়। এর ফলে সাধনার বেশ ভালো টাকা উপার্জন হয় আর সে টাকা গুনে মনের আনন্দে বাড়িতে চলে যায়। সত্যি মা, এখন পৃথিবীতে এরকম ভালো লোকও আছে বলো? তুমি প্রত্যেকদিন এরকম ভাবে আমের কুলফি বিক্রি করো, দেখবে আমাদের আর কোনো দুঃখ থাকবে না, আমরা 2 বোন তোমাকে রোজ সাহায্য করে দেব। এভাবে সাধনা প্রত্যেকদিন বেশি বেশি করে আমের কুলফি বিক্রি করে আর সে ভালো মতোই নাম ডাক অর্জন করতে থাকে। আর সাধনার এই উন্নতি দেখে চারপাশের কুলফি এবং আইসক্রিম দোকানের মালিকেরা হিংসা করতে থাকে। অন্যদিকে সাধনা তার রোজগার করা টাকা দিয়ে নিজের জন্য একটা সুন্দর ঠেলাগাড়ি কিনে নেয় আর তার 2 মেয়ে সুন্দর করে তাতে আমের কুলফির ছবিও এঁকে দেয়। এর ফলে তাদের আমের কুলফি বিক্রির পরিমাণ অনেক বেড়ে যায়। দেখছিস ভাই, এই বুড়ি মহিলাটা কিরকম 1 মাসে হয়নি আমের কুলফি বিক্রি করে দিন দিন বড়লোক হয়ে যাচ্ছে। আর আমরা এত কাজ করছি তবুও এখন আর কেউ আমাদের দোকান থেকে আইসক্রিম কিনতে আসে না, সবাই ওই বুড়িটার দোকানে গিয়ে আমের কুলফি খাচ্ছে। আমি একদম এসব পছন্দ করি না, কি জানি বাবা ও কুলফিতে কি এমন মেশাই। আইসক্রিমের দোকানের মালিক ছোটন বাবু কিছুতেই সাধনার উন্নতি সহ্য করতে পারে না, তাই সাধনা কোথা থেকে দুধ কিনে সবকিছুই ছোটন বাবু খেয়াল করতে শুরু করে। পরের দিন সকালবেলা কমল সাধনাকে দুধ দিতে আসে আর এটা দেখে ছোটন বাবু মনে মনে ভাবে, ও এই বদমাইশ কমল এখন সাধনাকে দুধ দিচ্ছে। আমি যখন কুলফি বানানোর জন্য এর কাছ থেকে দুধ নিতাম তখন আমাকে জোর করে কাটা দুধগুলো বিক্রি করতো, তাই আমি কোনোদিনও কুলফি বিক্রি করে নাম করতে পারিনি। বদমাইশটাকে আমি এখন দেখাচ্ছি মজা। এই বলে ছোটন বাবু কমলকে একেবারে চেপে ধরে আর তাকে সাধনাকে দুধ বিক্রি করার জন্য ভীষণ পরিমাণে বকাবকি করতে থাকে। কমল ভয়ের চোটে ছোটন বাবুর হাতে পায়ে ধরতে শুরু করে, কিন্তু ছোটন বাবু তাতেও তাকে ছেড়ে দেয় না। তোর বদমাইশ আমি বার করছি, আমাকে কাটা দুধ বিক্রি করে ভালো টাকা রোজগার করছিস, আর সাধনা এখন তোর কাছ থেকে ভালো দুধ কিনে আমের কুলফি বানিয়ে বেশ ভালো টাকা রোজগার করছে। এটা কি করে হচ্ছে রে শয়তান? দাদাবাবু আমাকে ক্ষমা করে দিন দাদাবাবু, আমি এখন আর অসৎ কাজ করি না, তাই এখন ওই গরিব সাধনাকে আমি ভালো দুধ বিক্রি করছি। আমাকে দয়া করে মারবেন না দাদাবাবু, আমার 2টো বাচ্চা আছে, বাড়িতে একটা বউ আছে, আমাকে দয়া করে ছেড়ে দিন। হ্যাঁ তোকে আমি ছেড়ে দেবো, কিন্তু একটা শর্তে, তোকে ওই কমলাকে এবার থেকে কাটা দুধ বিক্রি করতে হবে, যাতে ওর আমের কুলফি খারাপ হয়ে যায়, আর তার জন্য তোর সংসার চালানোর খরচা আমি তোকে দেবো, বুঝেছিস? প্রাণে বাঁচার জন্য দুধওয়ালা কমল এক কথায় ছোটন বাবুর এরকম অসৎ কাজ করতে রাজি হয়ে যায় আর তার বিনিময়ে সে ছোটন বাবুর কাছ থেকে অনেক টাকাও নেয়। পরের দিন সকালবেলা থেকেই কমল সাধনাকে কাটা দুধ জল মিশিয়ে বিক্রি করতে শুরু করে দেয়, কিন্তু সাধনা কিছুতেই সেই ব্যাপারটা ধরতে পারে না। এর ফলে সাধনা কাটা দুধ দিয়ে আম মিশিয়ে কুলফি তৈরি করে। এখন মনে হয় কমল দা আমাকে বেশি ভালো দুধ বিক্রি করছে, কারণ আমার আমের কুলফি একদম ছানা ছানা তৈরি হচ্ছে। এরকম ছানা ছানা আমের কুলফি খেয়ে সবে আরো বেশি খুশি হবে। পরের দিন সকালবেলা আমি কমল দাকে ধন্যবাদ জানাবো। এভাবে সাধনা যখন দুধ কাটা ছানা ছানা আমের কুলফি বিক্রি করে তখন সকলেরই সেই আমের কুলফি খেয়ে ভীষণ পরিমাণে শরীর খারাপ করে আর সবাই মিলে সাধনাকে ভীষণ পরিমাণে তিরস্কার করে। এমন সময় পরিমল বাবু নিজের ছেলে পল্টুকে নিয়ে সাধনার কাছে কুলফি খেতে আসে আর সেই কুলফি খেয়ে পল্টুরও ভীষণ পরিমাণে বমি হতে থাকে। বদমাইশ সাধনা, তুই কুলফিতে কি মিশিয়েছিস যে আমার ছেলের এরকম বমি হচ্ছে? আমি আমার ছেলেকে অনেকবার বারণ করেছিলাম যে রাস্তার ধারের পচা কুলফি খেতে না, কিন্তু খুব জেদ করছিল বলে ওকে এখানে কুলফি খাওয়াতে নিয়ে এসেছিলাম, আর তুই একদিনে আমার ছেলেটাকে কুলফি খাইয়ে শরীর খারাপ করে দিলি। বিশ্বাস করুন দাদাবাবু, আমি কুলফিতে কিচ্ছু মেশাইনি। আমি কিছুতেই বুঝতে পারছি না আমার হাতে তৈরি করা আমের কুলফি এরকম খারাপ হয়ে যাচ্ছে কেন। দয়া করে আমাকে ক্ষমা করে দিন, আমি কিচ্ছু করিনি। এভাবেই দিনের পর দিন সাধনার আমের কুলফি বিক্রি একেবারেই কমে যায় আর তার সুযোগ সুবিধা ভোগ করে ছোটন বাবু এবং কমল। সাধনা আর না পেরে এবার জিতেন বাবুর সাহায্য নেওয়ার জন্য তার বাড়িতে চলে যায় আর জিতেন বাবুকে সব ঘটনা খুলে জানালে, তোমার সব কথাই বুঝতে পারছি সাধনা, আর তোমার তৈরি কুলফি খেয়ে হঠাৎ করে আমার বউয়ের শরীর খারাপ হয়েছে, কিন্তু তাতে আমি তোমাকে কোনো দোষ দিই না। তুমি কি আমাকে বলতে পারবে তুমি কোথা থেকে দুধ নাও?
দাদা বাবু, আমি আমার বাগানের গাছ থেকেই তো আম নিয়ে কুলফি বানাই আর কমলের কাছ থেকে দুধ কিনি, কিন্তু আগে কোনোদিনও আমার কুলফিতে এরকম সমস্যা হয়নি। আপনি দয়া করে আমার জীবনটা বাঁচিয়ে দিন দাদা বাবু। এই কুলফির দোকান যদি আমার বন্ধ হয়ে যায় তাহলে আমার দুটো মেয়ের পড়াশোনাও বন্ধ হয়ে যাবে। সাধনার এমন অবস্থা দেখে জিতেন বাবুর ভীষণ পরিমাণে খারাপ লাগে। আর তার যেহেতু কোনো সন্তান নেই, তাই সে চায় সাধনার দুই মেয়ে পড়াশোনা শিখে বড় চাকরি বাকরি করুক। তাই সে সাধনার কাছ থেকে 2 দিন সময় চেয়ে নেয়। আর জিতেন বাবু দুধ বিক্রেতা কমলকে ডেকে পাঠায়। কমলকে দেখা মাত্রই জিতেন বাবু তাকে চিনতে পারে। ও, তুই সেই বদমাইশ কমল যে সাধনাকে দুধ বিক্রি করছিস? আমার প্রথম থেকে তোর নাম শুনে সন্দেহ হচ্ছিল, কিন্তু তোকে না দেখলে আমি কিছু বুঝতে পারছিলাম না। তুই আমাকে নষ্ট হয়ে যাও দুধ বিক্রি করতিস বলে সেই দুধ খেয়ে আমার বউয়ের পেটে পাথর হয়েছিল, আর সে এখনো ভুগছে। আমি তোকে দেখাচ্ছি মজা। নিশ্চয়ই তুই সাধনাকে কাটা দুধ বিক্রি করেছিস, তাই তো? তুই যদি এখন সত্যি কথা স্বীকার না করিস তাহলে কিন্তু আমি তোকে জেলে দেবো। বিশ্বাস করুন, আমি এরকম অসৎ কাজ করি না দাদা বাবু, কিন্তু আইসক্রিমের দোকানের মালিক ছোটন বাবু আমাকে এইসব কাজ করতে বাধ্য করেছে, আর ও আমাকে অনেক টাকাও দিয়েছে। দয়া করে আমাকে জেলে দেবেন না দাদা বাবু। এক মুহূর্তে কমল নিজেকে বাঁচিয়ে নেয় আর ছোটন বাবুকে পুরোপুরিভাবে ফাঁসিয়ে দেয়। সেই সাথে সমস্ত সত্যি ঘটনা সে জিতেন বাবুকে বলে দেয়। জিতেন বাবু পুলিশ ডেকে ইচ্ছে করেই কমল এবং ছোটন বাবুকে ধরিয়ে দেয়। তাদের দুজনকে পুলিশ ধরে নিয়ে চলে গেলে সাধনার ম্যাঙ্গো কুলফি আবার বেশি পরিমাণে বিক্রি হতে থাকে। এবার সাধনার নিজের একটা গরুর খাটাল তৈরি করে আর সেখানে সে 2-3টে গরু পোষে। সে নিজেই গরুর দুধ দুইয়ে ম্যাঙ্গো কুলফি তৈরি করতে থাকে। এর ফলে সাধনার ম্যাঙ্গো কুলফি বিক্রি করার পরিমাণ আরো বহুগুণে বেড়ে যায় আর সে অনেক অনেক টাকা রোজগার করে। সেই টাকা দিয়ে সাধনা তার 2 মেয়েকে পড়াশোনা করায়। 2 মেয়ে পুলিশ অফিসার হয়ে যাওয়ার পর সাধনা জীবনে আর কোনো দুঃখ কষ্ট থাকে না। সাধনা এবার নিজের রোজগার করা টাকা দিয়ে একটা বড় ম্যাঙ্গো কুলফির দোকান তৈরি করে আর সেখানে সাধনা অনেক গরিব অসহায় মহিলাকে চাকরি দেয়। মা, তোমাকে আর এই দোকানে কাজ করতে হবে না, কারণ আমি আর প্রিয়া অনেক অনেক টাকা রোজগার করছি আর আমরা শহরে একটা বড় ফ্ল্যাট কিনেছি, তাই তুমি আমাদের সঙ্গে থাকবে, আমরা তোমার দেখাশোনা করব। না রে মা, আমি এই কুলফির দোকান ছাড়তে পারবো না, কারণ এই ম্যাঙ্গো কুলফি বিক্রি করেই আমি জীবনে অনেক উন্নতি করেছি। তোদেরকে আমি নিজের পায়ে দাঁড় করাতে পেরেছি, তোদেরকে আমি মানুষের মতো মানুষ তৈরি করতে পেরেছি, তাই আমি ম্যাঙ্গো কুলফি বিক্রি করে ছাড়বো না। এভাবে সাধনা রমরমিয়ে ম্যাঙ্গো কুলফি বিক্রি করতে থাকে আর সাধনা এখন তার 2 মেয়ের সঙ্গে ফ্ল্যাটে সুখে শান্তিতে বসবাস করে। প্রিয়াঙ্কা তার মায়ের সঙ্গে একটি শহরে থাকে। প্রিয়াঙ্কা জন্মের পরই তার মায়ের প্রথম সন্তান মেয়ে হয়েছে বলে তার ঠাকুমা প্রিয়াঙ্কা এবং তার মা মিনাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। সেদিন থেকে শুরু করে আজ পর্যন্ত মিনা নিজে লোকের বাড়িতে কাজ করে হোক কিংবা নিজে রান্না করে খাবার বিক্রি করেই হোক, সে একাই তার মেয়ে প্রিয়াঙ্কার দেখাশোনা করতে থাকে। এখন প্রিয়াঙ্কার মাত্র 11 বছর বয়স ছিল। 4-5টা বাড়িতে কাজ করে মিনা যা টাকা পায় তাই দিয়েই তার মেয়ের পড়াশোনার খরচ চালায়। একদিন, আমি কবে বড় হব মা? আমি আর কতদিন এরকম ছোট থাকবো বলো তো? তোর মাথায় আবার নতুন কি ভূত চাপলো? মাঝে মাঝে যে তোর কি হয় উপরওয়ালাই জানে। এখন হঠাৎ বড় হওয়ার ইচ্ছেটা কেন হলো শুনি? কি করবি বড় হয়ে তুই? আমি বড় হয়ে তোমাকে সাহায্য করব। তুমি একা একা কত কাজ করো, প্রত্যেকদিন কত খাটনি হয় তোমার। আমি তোমাকে একটু সাহায্য করতে পারি না। সবার তো বাবা থাকে, তাই বাবারা মায়েদেরকে সাহায্য করে। আমার তো বাবা নেই, তাই আমাকেই তো তোমাকে সাহায্য করতে হবে। ওরে আমার পাকা বুড়ি রে, এখন তোকে এসব কিছু ভাবতে হবে না। তুই শুধু মন দিয়ে নিজের পড়াশোনাটা কর। তুই যখন পড়াশোনা শিখে অনেক বড় হবি, ভালো চাকরি পাবি, তখন আমার পাশে দাঁড়াবি, কেমন? মিনা তার মেয়েকে অনেক সুন্দর করে ভালোভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু বাচ্চা মেয়ের মন কি অত সহজে ভোলানো যায়? মিনা যতই প্রিয়াঙ্কাকে বোঝাক না কেন, প্রিয়াঙ্কার মন থেকে কিছুতেই বড় হয়ে তার মাকে সাহায্য করার চিন্তা ভাবনা যায় না। কিন্তু সেও কিভাবে তার মাকে সাহায্য করবে সেটাও বুঝে উঠতে পারে না। কয়েকদিন আগে প্রিয়াঙ্কা তার স্কুলের ফিস দেওয়ার জন্য তার মাকে বাড়ি বাড়ি ঘুরে টাকা জোগাড় করতে দেখেছে, আর সেই দিনের পরেই প্রিয়াঙ্কার মাথায় নিজে নিজে কাজ করে তার মাকে সাহায্য করার ভূত চেপেছে। দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কাটে। একদিন প্রিয়াঙ্কা স্কুলে আছে এমন সময়, আজ আমি কি খাবো? বাবা আমাকে তাড়াতাড়ি করে স্কুলে ছেড়ে দিয়েই তো অফিসে চলে গেছে। বাবাকে মা বারবার বলেছিল আমার টিফিন কিনে দিতে, কিন্তু বাবা তো একদম ভুলে গেছে। তাহলে কি আমরা
আমরা সবাই খাবো আর তুই বসে দেখবি। আমরা তো কেউ অনেক বেশি বেশি টিফিন আনি না যে আমাদের থেকে তোকে ভাগ দিতে পারবো। আমার তো স্কুল থেকে বেরিয়েই আবার টিউশন থাকে। আমি নিজের পুরো টিফিনটা না খেলে আমার তো পড়তে পড়তেই আবার খিদে পেয়ে যাবে। আমি তোর থেকে টিফিন চাইও নি, আমি শুধু বললাম যে আমি টিফিন আনতে পারিনি, তুই খা, আমাকে তোর থেকে টিফিন দিতেও হবে না। তুই আমার টিফিনটা খেয়ে নে রোহিত, আমার এমনিতেই আজকে পেট ভর্তি আছে, আমি এতটা খেতে পারবো না। তোর টিফিন রোহিত খাবে না, তুই প্রত্যেকদিন ওই রুটি আর সবজিই তো নিয়ে আসিস, এসব রোহিত খায় না। ওর বাবা কত বড় লোক জানিস, ও প্রত্যেকদিন টিফিনে পিৎজা বার্গার পাস্তা এসব নিয়ে আসে, ও তো রুটি সবজি খাবে না। হ্যাঁ আমি খাবো, আমার প্রচন্ড খিদে পেয়েছে। তোরা তো কেউ খাবার দিলি না, প্রিয়াঙ্কা যখন দিচ্ছে তখন ওকে খারাপ কথা কেন বলছিস? দে তো প্রিয়াঙ্কা, তোর টিফিনটা আমাকে দে। রোহিতের কথা শুনে প্রিয়াঙ্কা তাকে নিজের টিফিনটা দিয়ে দেয়। রোহিতের এতই খিদে পেয়েছিল যে সে প্রিয়াঙ্কার জন্য কিছু বাঁচিয়ে না রেখেই প্রিয়াঙ্কার টিফিন বক্স চেটে পুটে সমস্ত রুটি সবজি খেয়ে নেয়। মিনা এতই ভালো রান্না করে যে রোহিত একদানা খাবারও ফেলতে পছন্দ করে না। খাওয়া হয়ে গেলে রোহিত প্রিয়াঙ্কাকে 50 টাকা দিতে চায়। প্রিয়াঙ্কা প্রথমে কিছুতেই টাকাটা নিতে চায় না। রোহিত বারবার করে জোর করলেও প্রিয়াঙ্কা তার কোনো কথা শুনতে চায় না। তুই প্লিজ এই টাকাটা নিয়ে নে না রে, আমার মা যদি জানতে পারে আমি নিজে টিফিন কিনে নি আর তোর থেকে টিফিন নিয়েছি তাহলে মা খুব রাগ করবে। তোকে টাকাটা দিলে আমি অন্তত মাকে বলতে পারবো যে আমি টিফিনটা কিনে খেয়েছি, আমাকে তাহলে মাকে মিথ্যা কথা বলতে হবে না। বন্ধুরা বন্ধুদেরকে সাহায্য করার জন্য কখনো টাকা নেয় না, আর যদি আমার মা জানতে পারে আমি মায়ের বানানো রুটি সবজি তোর কাছে বিক্রি করেছি তাহলে কিন্তু আমার মাও খুব রেগে যাবে। টাকাটা নিয়ে নে আর কালকে একটু বেশি করে রুটি সবজি নিয়ে আসিস, কেমন? হতে পারে কালকে আমার মতো অন্য কেউ হয়তো টিফিন আনতে ভুলে যাবে, তখন তুই তাকেও রুটি সবজি খাওয়াতে পারবি, তাই না? রোহিতের কথা শুনে প্রিয়াঙ্কার বেশ ভালো লাগে। সে না চাইতেও রোহিতের থেকে টাকাটা নিয়ে নেয়। প্রথমবার হাতে 50 টাকা পেয়ে প্রিয়াঙ্কার যে কি খুশি হয় সেটা সে কাউকে বলে বোঝাতে পারে না। সেদিন থেকে সে ঠিক করে নেয় যে সে প্রত্যেকদিন স্কুলে বেশি করে রুটি সবজি নিয়ে যাবে, যাতে অন্য কারো দরকার হলে তাকেও দিতে পারে, কিন্তু টাকার বিনিময়ে। এভাবে সে তার মাকে সাহায্য করতে পারবে। প্রিয়াঙ্কার লক্ষ্যটা খারাপ ছিল না, কিন্তু সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রিয়াঙ্কা একটা খুবই অদ্ভুত রাস্তা পছন্দ করে। সেদিন প্রিয়াঙ্কা খুবই খুশি হয়ে বাড়ি ফিরে আসে। কিরে, তোর চোখ মুখ এমন শুকনো লাগছে কেন? খিদে পেয়েছে নাকি? রুটি সবজি দিয়েছিলাম, খাসনি? সত্যি কথা বললে মা আমাকে খুব বকবে, আর আমি মাকে সাহায্য করার জন্যই তো টাকা রোজগার করতে চাইছি। হ্যাঁ মা, আমি খেয়েছি তো, আমার একটু ঘুম ঘুম পাচ্ছে, তাই হয়তো মুখটা এমন লাগছে। ঠিক আছে, আমি হালকা কিছু খাবার বানিয়ে রেখেছি, সেটা খেয়ে কিছুক্ষণ ঘুমিয়ে নে, তারপর উঠে পড়তে বসবি। মায়ের কথা শুনে প্রিয়াঙ্কা হাত মুখ ধুয়ে ফ্রেশ হতে চলে যায়। প্রিয়াঙ্কা ফ্রেশ হয়ে আসার পর মিনা যখন তাকে খেতে দেয় তখন তার খাওয়া দেখে মিনার বড্ড সন্দেহ হয়। মিনা ভাবে হয়তো প্রিয়াঙ্কা তার টিফিনটা খায়নি, তা না হলে সে এমন ভাবে পাগলের মতো খাবারগুলো খেত না। কাল থেকে মেয়েটাকে দুটোর জায়গায় 4টে করে রুটি আর একটু বেশি করে সবজি দেব। দুটো রুটিতে বোধহয় ওর পেট ভরছে না। যেমন কথা তেমনই কাজ। পরের দিন মিনা প্রিয়াঙ্কাকে একটু বেশি করে রুটি সবজি দিয়ে দেয়। প্রিয়াঙ্কা নিজে কিছু না খেয়ে নিজের টিফিন বক্সটা নিয়ে স্কুলের এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরতে থাকে। সেই সমস্ত ক্লাসে গিয়ে জিজ্ঞাসা করে কেউ টিফিন আনতে ভুলে গেছে নাকি, কিংবা কারোর খিদে পেয়েছে নাকি, ইত্যাদি ইত্যাদি। এভাবে প্রত্যেকদিন সে কাউকে না কাউকে 4টে করে রুটি সবজি বিক্রি করে 30 টাকা বাড়িতে নিয়ে আসে। এমনই একদিন প্রিয়াঙ্কা তার রুটি সবজি বিক্রি করতে তাদের স্কুলের ক্লাস 10 এর সামনে যায়। এই মেয়ে, এদিকে আই তো। প্রত্যেকদিন টিফিন বক্স হাতে নিয়ে সারা স্কুলে ঘুরিস কেন? কি আছে তোর টিফিন বক্সে? দে দেখি। আমার টিফিন বক্সে রুটি সবজি আছে, যারা টিফিন আনে না আমি তাদেরকেই রুটি সবজিটা বিক্রি করে দিই। তুমি যদি আমার থেকে রুটি সবজিটা কেনো তবেই আমি তোমাকে টিফিন বক্সটা দেব। এই তোরা শুনছিস? এই মেয়ের বড় বড় কথা শুনছিস? ও নাকি এই রুটি সবজি আমাকে বিক্রি করবে। এই স্কুলে আমার রাজ চলে, বুঝলি? আমাকে সবাই ফ্রিতেই সবকিছু দিয়ে যায়, আর তুই এইটুকু একটা পুচকো মেয়ে আমার থেকে টাকা নিবি? তোর সাহস তো কম না। হ্যাঁ নেব, আমার মা কষ্ট করে আমাকে রুটি সবজি বানিয়ে দেয়, সেটা আমি তোমাকে ফ্রিতে কেন দেব? তুমি আমাকে জোর করলে আমি কিন্তু হেড দিদিমণিকে তোমার নামটা বলে দেব। আমিও বলে দেব যে তুই সারা স্কুলে ঘুরে ঘুরে খাবার বিক্রি করিস, আর এটা শোনার পরে হেড দিদিমণি তোকে স্কুলে রাখবে কিনা সেটা তুই সেদিনও দেখতে পাবি। কেন স্কুলে রাখবে না কেন? খাবার বিক্রি করা কি খারাপ? আমি তো সামান্য রুটি সবজি বিক্রি করি, তাও আমার মাকে সাহায্য করার জন্য।
অত শত আমি জানি না। তুই যদি আমাকে চুরি করে রুটি সবজি এখন খেতে না দিস, তাহলে আমি আমার মাকে গিয়ে তোর স্কুলে ঘুরে ঘুরে রুটি সবজি বিক্রি করার কথাটা জানিয়ে দেবো। হ্যাঁ, ঠিকই শুনছিস, আমাদের স্কুলের হেড দিদিমণি আমার মা হয়, আজকে জেনে নে। এই কথা শোনার পর প্রিয়াঙ্কার আর কিছু করার থাকে না। সে প্রীতমকে তার টিফিন বক্স থেকে রুটি সবজি দিতে বাধ্য হয়। প্রিয়াঙ্কার মায়ের বানানো রুটি সবজি খেয়ে প্রীতমের এতই ভালো লাগে যে সে প্রিয়াঙ্কাকে প্রত্যেকদিন তার জন্য রুটি সবজি আনতে বলে। প্রত্যেকদিন তোমার জন্য আনলে আমি বাকিদেরকে কি দেব? প্রত্যেকদিন আমি আনতে পারবো না। প্রত্যেকদিন আনলে তোমাকে টাকা দিতেই হবে। আমাদের কাছে কি অত পয়সা আছে যে বিনামূল্যে তোমাকে রোজ রোজ টিফিন খাওয়াতে পারবো? বড় বড় কথা না বলে যেটা বলছিস সেটা চুপচাপ শোন। কাল যদি তুই আমার জন্য আবার এই রুটি সবজি না নিয়ে এসেছিস, তাহলে কালই এই স্কুলে তোর শেষ দিন হবে, আমি বলে দিলাম। তুই তো স্কুল থেকে বেরোবি, আর সাথে তোর মাকেও আমি জেলে পাঠাবো। এই কথা শুনে প্রিয়াঙ্কা আরো ভয় পেয়ে যায়। সে তার মাকে সাহায্য করতে গিয়ে শেষ পর্যন্ত তার জন্য তার মাকে জেলে যেতে হবে, এটা কিছুতেই প্রিয়াঙ্কা মেনে নিতে পারে না। সে প্রত্যেকদিন প্রীতমের জন্য রুটি সবজি নিয়ে আসতে থাকে। সে নিজে না খেয়ে রুটি সবজিগুলো অল্প দামে বিক্রি করতে পারলেও তার মনে শান্তি হতো। সে খুবই খুশি খুশি বাড়ি ফিরতো। কিন্তু আজকাল সে সারাক্ষণ মুখ গোমড়া করে থাকে। প্রিয়াঙ্কা আগের মতো আর স্কুলেও যেতে চায় না। এরকম বেশ কয়েকদিন চলার পর প্রিয়াঙ্কাকে দেখে তার মা বেশ চিন্তায় পড়ে। তোর কি হয়েছে বলতো? আগে স্কুলে যাওয়ার জন্য এত লাফাতিস, এখন স্কুলে যেতেই চাইছিস না কেন? আর একটা সত্যি কথা বলতো, তুই কি স্কুলে টিফিন খাস না? দিনের পর দিন তোর চেহারা এরকম খারাপ হয়ে যাচ্ছে কেন? আমার স্কুলে যেতে একদম ভালো লাগে না। আমি ওই স্কুলটাতে আর পড়বো না। তুমি আমাকে অন্য স্কুলে ভর্তি করে দাও মা। এই কয়েক মাস আগে এত টাকা খরচ করে তোকে আমি এত দামি একটা স্কুলে ভর্তি করলাম, আর এখন তুই বলছিস এই স্কুলটা পাল্টে অন্য স্কুলে ভর্তি করতে? তোর কি কোনো ধারণা আছে একটা স্কুলে ভর্তি করানোর জন্য কত টাকা দরকার হয়? কত টাকা লাগবে বলো? আমি তোমাকে টাকা দেব, কিন্তু ওই স্কুলে আমি আর পড়বো না। তুই আমাকে টাকা দিবি মানে? তুই কোথা থেকে টাকা পাবি? এই সত্যি করে বলতো কি চলছে? তুই যদি আমাকে এখনই স্পষ্টভাবে না বলিস, তাহলে কিন্তু আমি তোর স্কুলে গিয়ে খোঁজ নেব। না না, তোমাকে স্কুলে যেতে হবে না। আমি বলছি তো তোমাকে, স্কুলে যেও না তুমি প্লিজ। স্কুলে গেলে ওই যে প্রীতম দাদা তোমাকে জেলে পাঠিয়ে দেবে। ওর মাই তো আমাদের স্কুলের হেড দিদিমণি। তুমি স্কুলে যেও না মা। প্রিয়াঙ্কার কথা শুনে মিনা কিছুই বুঝতে পারে না। প্রিয়াঙ্কাকে একটু জোর করাতেই প্রিয়াঙ্কা তার মাকে সমস্ত কিছু গড়গড় করে বলে দেয়। প্রিয়াঙ্কা নিজের টিফিন স্কুলের বাচ্চাদেরকে এভাবে বিক্রি করেছে শুনে মিনা প্রচন্ড রেগে যায়। তার থেকেও বেশি রেগে যায় একজন ক্লাস 10-এর এত বড় ছেলে এভাবে একটা বাচ্চা মেয়েকে দিনের পর দিন ভয় দেখিয়ে হুমকি দিয়ে তার টিফিন কেড়ে খেয়েছে এটা শুনে। মিনা সিদ্ধান্ত নেয় সে প্রিয়াঙ্কাদের স্কুলে যাবে, কিন্তু প্রিয়াঙ্কা তাকে বারবার করে বাধা দিতে থাকে। তুই নিজে অনেক বড় ভুল করেছিস। বন্ধুদেরকে খাইয়ে বা দরকারে তাদেরকে সাহায্য করে কখনো টাকা নিতে নেই, আর এটাই তোর একমাত্র ভুল। এছাড়া তুই আর কোনো দোষ করিসনি। যা দোষ করার ওই প্রীতমই করেছে। ওর ব্যাপারে তো আমাকে জানাতেই হবে। কিন্তু প্রীতম দাদা বলেছে তোমাকে জেলে পাঠিয়ে দেবে। তুমি জেলে চলে গেলে আমার কি হবে? রুটি আর সবজি বানানো কি খারাপ? নাকি ওটাতে ক্ষতিকারক কিছু আছে? নাকি তোর বানানো রুটি সবজি খেয়ে আজ পর্যন্ত কেউ কখনো অসুস্থ হয়েছে? কোনটা? কোনোটাই না। কিন্তু কোনোটাই যখন নয়, তাহলে আমাকে জেলে পাঠাবি কিভাবে? তুই একদম ভুলভাল চিন্তা করিস না তো। এভাবেই মিনা তার মেয়েকে আশ্বাস দিতে থাকে। পরের দিন সকাল হতেই মিনা প্রিয়াঙ্কাকে নিয়ে তাদের স্কুলে চলে যায়। সেখানে গিয়ে মিনা হেড দিদিমণির ঘরে ঢুকতেই প্রিয়াঙ্কার হেড দিদিমণি মিনাকে দেখে বেশ চমকে যায়। তুমি মানে আপনি মিনা দেবী না? হ্যাঁ আপনিই তো। আমি একদম ঠিক চিনেছি। আপনি আমাকে কিভাবে চিনলেন? আমি তো এর আগে কখনো এই স্কুলে আসিনি। আর যখন মেয়েকে ভর্তি করাতেও এসেছিলাম, তখন তো একজন স্যারের সঙ্গে সমস্ত কথাবার্তা হয়েছিল। আমি আপনার ছবি দেখেছি। আপনার স্বামী অরুণ বাবু আজও চারিদিকে আপনার খোঁজ করে বেড়াচ্ছে। উনি তো আমাদের বাড়ির পাশেই থাকেন। ওনার সূত্রেই তো আমি আপনার ছবি দেখেছি, আর তাই তো আমি আপনাকে চিনতে পারলাম। আমার খোঁজ করছে মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আজ প্রায় 11 বছর হয়ে গেল আমি শহর ছেড়েছি, যাতে কোনোদিন অরুণ বা তার পরিবারের সঙ্গে আমাদের আর কোনো রকমের যোগাযোগ না থাকে। অরুণ কি তাহলে এখন এই শহরেই থাকে? হ্যাঁ, এই শহরেই থাকে। ওর মা আপনাকে কেন বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল সেটা জানার পরে উনি নিজেও বাড়ি ছেড়ে দেন। উনি যথেষ্ট ভদ্র আর সভ্য একজন মানুষ। আমার ছেলেকে উনি অনেক ভালোবাসেন, একেবারে নিজের সন্তানের মতো। তাই ওনার সাহায্য করাটা আমার কর্তব্য। কিন্তু আমি তো এখানে অন্য কারণে এসেছিলাম। আসলে আপনার ছেলে
আমি সব জানি, সেসব নিয়ে আপনি চিন্তা করবেন না। আমি আমার ছেলেকে সমস্তটা বুঝিয়ে বলবো, তবে এখন আমার যেটা করণীয় সেটা করতে দিন। এই বলে মালবিকা ফোন করে অরুণকে তাদের স্কুলে ডেকে আনে। অরুণ সেখানে এসে 11 বছর পর তার স্ত্রী এবং মেয়েকে দেখে অঝোর নয়নে কাঁদতে থাকে। 11 বছর পরে প্রথমবার বোধহয় অরুণ তার মেয়েকে দেখতে পায়। সামান্য রুটি সবজির থেকে একটা ঘটনা শুরু হয়। সেই ঘটনার কারণেই প্রিয়াঙ্কা তার বাবাকে ফিরে পায়। প্রিয়াঙ্কা অরুণ আঙ্কেলের মেয়ে জানার পরে প্রীতম তাকে আর কখনো বিরক্ত করে না। অরুণ, মিনা এবং প্রিয়াঙ্কা দুজনেরই দায়িত্ব নিয়ে নেয়। তারা তিনজন একটি সুস্থ এবং সুখী পরিবারের মতো সারা জীবন সুখে শান্তিতে কাটাতে শুরু করে। তারা তিনজনেই একটি সুস্থ এবং সুখী পরিবারের মতো সারা জীবন সুখে শান্তিতে কাটাতে থাকে।